আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন। বিগত ক্লাস অনুযায়ী আমরা একটা সিরিজ চালু করেছিলাম এবং সেই সিরিজের আজকে একটা অন্যতম অধ্যায় বা শেষ করতে যাচ্ছি। সিরিজটা ছিল যে আমি প্রতিটা বোর্ড আপনাদের সলভ করে দেব নিজের হাতে। এর ক্রমধারায় ছিল 2021 সালে ঢাকা বোর্ডের সকলগুলো প্রশ্ন আমি সলভ করে দেব। তো আজকে আমার 11 নম্বর প্রশ্ন অর্থাৎ ঢাকা বোর্ডের শেষ প্রশ্নটা সলভ করব, আর এর মাধ্যমে আমাদের এই ঢাকা বোর্ডের প্রশ্নটা শেষ হয়ে যাবে। যাই হোক স্যার, তো প্রশ্ন শেষ করার পূর্বে বলবো, যারা বিগত প্রশ্নগুলো দেখেন নাই তারা চাইলে দেখে নিতে পারেন। এই প্লেলিস্টে রয়েছে 1 থেকে 10 পর্যন্ত প্রশ্নগুলো আমি শেষ করেছি। এখন আমি 11 নম্বর প্রশ্নটা বিগত ক্লাসের মতো অ্যানালাইজ করব, তারপরে এর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথম আমরা প্রশ্নটা অ্যানালাইজের জন্য একটু জুম করি, তারপর দেখি কি লেখছে। তো এই জায়গার প্রশ্নের ভিতরে আমরা দেখতে পারতেছি লেখা আছে জামিল এবং কণিকা দুইজন গ্রামের বাসিন্দা। স্বল্প শিক্ষিত জামিলা গাজীপুরের একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে। সে তার মাসিক আয়ের টাকা তার পরিবারের মোবাইলে পাঠায়। অপরদিকে উচ্চশিক্ষিত কণিকা একটি বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মরত। সে তার বেতনের টাকা ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে থাকে। তাহলে এই জায়গায় দুইটা জিনিস চেঞ্জ করার মতো। একটা হচ্ছে স্যার জামিল পাঠায় মোবাইলের মাধ্যমে, আর কানিকা পাঠালো ব্যাংকের মাধ্যমে। এখন প্রথম প্রশ্ন বলছে বাণিজ্যিক ব্যাংক কাকে বলে, এবং খতে বলছে কেন্দ্রীয় ব্যাংকে কেন সকল ব্যাংকের অভিভাবক বলা হয়ে থাকে। গরুর খতে প্রশ্নে বলছে যে পদ্ধতিতে জামিলা টাকা প্রেরণ করে তার নাম উল্লেখপূর্বক 3টা বৈশিষ্ট্য, অর্থাৎ তার নাম বলতে হবে জ্ঞানমূলকে, তারপর তার 3টা বৈশিষ্ট্য দিতে হবে। গোড়ার গতে বলছে উদ্দীপকে বর্ণিত টাকা প্রেরণের 2টি পদ্ধতি তুলনা করো। তুলনা মানে পার্থক্য বোঝায়, অর্থাৎ এই জায়গায় জামিলা কিভাবে টাকা পাঠাইছে আর কণিকা যেভাবে টাকা পাঠাইছে, দুইটা পদ্ধতির কি পার্থক্য দিতে বলছে। যাই হোক স্যার, আমরা প্রশ্নটা পড়লাম, অ্যানালাইজ করলাম। এখন প্রশ্নের উত্তরটা দেওয়া যাকে, সেটা কিভাবে দিছি। বাণিজ্যিক ব্যাংক কাকে বলে, তো প্রশ্নটা আমরা একটু দেখি, তাহলে বুঝতে পারবো। এখন নাম্বার প্রশ্ন আমি লিখছি 11 নং প্রশ্নের উত্তর একটু আমি ছোট করি। এখন দেখেন লেখছে কিভাবে স্যার, যে ব্যাংক আমানত গ্রহণ করে এবং আমানতকারী থেকে সুদ প্রদান করে। আমি আগেই বলছি বাণিজ্যিক ব্যাংকের একটা কাজ আছে, প্রধান কাজটা কি স্যার, বাণিজ্যিক ব্যাংক সেভিং নেয়। সেভিং মানে কি, মানুষের হিসাব খোলে। তো ধরেন আপনার থেকে 5,000 টাকার হিসাব খুললে সে আপনারা 10% সুদ দিতেছে 500 টাকা। অনুরূপভাবে স্যার সে এই 5,000 টাকা আরেকজনের ঋণ দিবে। ঋণ দেওয়ার পর সেই ব্যক্তিতে থেকে সুদ নিবে হইল গিয়ে 10%, অর্থাৎ কি 1,000 টাকা। চিন্তা করেন স্যার, 5,000 টাকার সুদে 1,000 টাকা সে নিতেছে, আর 5,000 টাকা ঋণে 1,000 টাকা সে নিতেছে। আবার যার থেকে 5,000 টাকা নিচ্ছে তারা 500 টাকা দিতেছে। তার মানে কি স্যার, সে 1,000 টাকা নিতেছে, 500 টাকা দিতেছে, এবং দুইয়ের মাঝখানের ব্যবধান কত, 500 টাকা তার ইনকাম। আর এভাবে সে লাভ করে। তাই বাণিজ্যিক ব্যাংক কাকে বলে, এটার মাধ্যমে এর সংজ্ঞাটা দিছি। যে ব্যাংক আমানত গ্রহণ করে আমানতকারীদের সুদ প্রদান করে। যেমন এই জায়গায় 500 টাকা সুদ দিচ্ছে, উদাহরণ দিয়ে বললাম। ব্যাংক আমানতকৃত অর্থ ঋণ প্রদান করে, সুদ গ্রহণ করে। যেমন স্যার 1,000 টাকা সে কী করছে, সুদ নিছে, এবং দুই সুদের পার্থক্যে, অর্থাৎ কি সে 1,000 টাকা এবং 500 টাকা দুইটার যদি বিয়োগ করি, তাহলে তার ইনকাম কত স্যার, এই জায়গায় সে 500 টাকা দেওয়ার পরও তার কাছে 500 টাকা থাকতেছে। এটার বলে দুই সুদের পার্থক্য, মাধ্যমে সে কি মুনাফা অর্জন করে বা টাকা লাভ করে। একে বলা হয় বাণিজ্যিক ব্যাংক। আমি যদি একটু স্পিডে বলে আমাকে অবশ্যই জানায়েন ভাই, আমি ক্লাস স্টুডেন্ট পড়াইতে ভাষাও দ্রুত হয়ে গেছে গা। পরবর্তী প্রশ্নে কি বলছে স্যার, কেন্দ্রীয় ব্যাংকে কেন সকল ব্যাংকের অভিভাবক বলা হয়। তার মানে কি স্যার, কেন্দ্রীয় ব্যাংকে, এটা মাথায় রাখতে হবে স্যার, কেন্দ্রীয় ব্যাংক হলো একটা প্রতিষ্ঠান যেটা কি প্রতিটা একটা রাষ্ট্রের মধ্যে থাকে। প্রতিটা রাষ্ট্রের মধ্যে একটা কেন্দ্রীয় ব্যাংক থাকে, যে প্রতিষ্ঠানটা বা যে ব্যাংকটা বাকি ছোট ছোট ব্যাংকগুলোরে নিয়ন্ত্রণ করে। সরকার সবারে যা নিয়ন্ত্রণ করে না, ওই ব্যাংকের মাধ্যমে নিয়ন্ত্রণ করে। যেমন কি স্যার, আমাদের দেশে আছে বাংলাদেশ ব্যাংক, তো ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ ইংল্যান্ড, এরকম থাকে স্যার। তো কেন্দ্রীয় ব্যাংকে অভিভাবক কেন বলা হয়, এটার আগে বলি কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্যগুলা। প্রথম 11 নং প্রশ্নের উত্তর খ লিখছি, তারপর কি লিখছি, কেন্দ্রীয় ব্যাংকে সকল ব্যাংকের অভিভাবক বলা হয় কারণ কেন্দ্রীয় ব্যাংক সরকারের প্রতিনিধি হয়ে বাণিজ্যিক ব্যাংকসমূহের নিয়ন্ত্রণ করে। অর্থাৎ কি, সরকার সব জায়গায় যায় নাক গলায় না স্যার। সরকার একজন বড় ভিআইপি পার্সন, সে যায় যদি ছোটো ছোটো চেলা চামুন্ডারে পিটায়, দিলে তো লাভ নাই। তো সরকার পিটানের জন্য রাখা হইল গিয়া কারে স্যার, কেন্দ্রীয় ব্যাংকে। কেন্দ্রীয় ব্যাংক এটা যায় হইল গিয়া বাণিজ্যিক ব্যাংকগুলার। উদাহরণস্বরূপ যেমন স্যার ঢাকা ইউনিভার্সিটির ভিসির ঠেলা দেয় কে স্যার, সরকার, আর ভিসি যায় ঠেলা দেয় স্টুডেন্টদের। তো এই জায়গায় সরাসরি স্যার সরকার সব জায়গায় যায় নাক গলাইতে পারে না। ঠিক তেমনি স্যার এই জায়গায় বলতেছি, পৃথিবীর সকল দেশে একটি কেন্দ্রীয় ব্যাংক থাকে।
কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীর মধ্যে অন্যতম কার্যাবলী হচ্ছে মুদ্রার প্রচলন, অর্থাৎ মুদ্রা ছাপানোর কাজ কার স্যার? কেন্দ্রীয় ব্যাংক। যেমন বাংলাদেশ ব্যাংকের কাজ মুদ্রা ছাপানো। সুদের হার নিয়ন্ত্রণ মানে কি? কে কার থেকে কতটুকু সুদ নিবে এটা নিয়ন্ত্রণ করে কে স্যার? কেন্দ্রীয় ব্যাংক। সরকারের অভিভাবক হিসেবে নীতি বাস্তবায়ন, অর্থাৎ বিভিন্ন নিয়ম নীতি এবং নীতিমালা অর্থাৎ কি আইন কানুন বাস্তবায়ন করে কি? কেন্দ্রীয় ব্যাংক। তো নিকাশ ঘরের কাজ, নিকাশ ঘর কি স্যার? বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন নগদ লেনদেন এবং বড় বড় লেনদেন নিষ্পত্তি করে কেন্দ্রীয় ব্যাংকের একটা জায়গায়, যেটাকে বলা হয় নিকাশ ঘর। তো ওই নিকাশ ঘরের কাজটাও কার আন্ডারে স্যার? কেন্দ্রীয় ব্যাংকের আন্ডারে। তো বাণিজ্যিক ব্যাংকসমূহ নিয়ন্ত্রণে এদের ঋণের সহায়তা প্রদান এবং পরামর্শ প্রদান করে কে স্যার? সকল এই পরামর্শ প্রদান করে, এই সকল পরামর্শ কে প্রদান করে স্যার? এই সকল পরামর্শ প্রদান করে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। তো এই জায়গায় বলছি সহায়তা প্রদান এবং পরামর্শ প্রদান করে, এই সকল কার্যাবলী সম্পাদন করে বলেই কেন্দ্রীয় ব্যাংকে সকল ব্যাংকের অভিভাবক বলা হয়। আমি কি কথাটা বুঝায় বলতে পারছি? তো কেন্দ্রীয় ব্যাংক কেন অভিভাবক? কেন্দ্রীয় ব্যাংকের প্রথম কিছু বৈশিষ্ট্য বললাম এবং সেই বৈশিষ্ট্য অনুপাতে বললাম যে কেন্দ্রীয় ব্যাংক কেন সকল ব্যাংকের অভিভাবক। আমি আসলে ব্যাপারটা বুঝাইতে পারছি আশা করি ইনশাল্লাহ। তো 11 নম্বর প্রশ্নের 3 নম্বর প্রশ্নে বলছে যে পদ্ধতিতে জামিল টাকা প্রেরণ করে তার 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। প্রথম দেখলাম আমরা কি স্যার? এই যে স্বল্প শিক্ষিত জামিল গাজীপুরে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে, সে তার মাসিক আয়ের টাকা পরিবারের কাছে মোবাইলের মাধ্যমে পাঠায়। তাহলে জামিল কিভাবে টাকা পাঠাইতেছে স্যার? সেটা মোবাইলের মাধ্যমে। তো আমরা আসি স্যার কি বলে স্যার? তো প্রথম গরুর ঘরের উত্তর দিতেছি, যে পদ্ধতিতে জামিল টাকা প্রদান করে থাকে তাকে মোবাইল ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং বলা হয়ে থাকে। এখন অনলাইন ব্যাংকিংয়ের বৈশিষ্ট্য বলবো, তারপর অনলাইন ব্যাংকিং এটা প্রমাণ করব। উদাহরণস্বরূপ স্যার, ব্যাংকিং কার্যক্রম মোবাইল বা অনলাইন দ্বারা সম্পাদিত হলে তাকে অনলাইন বা মোবাইল ব্যাংকিং বলা হয়ে থাকে, যেটা আমরা জানি। এখন আমি বলছি এই ব্যাংকিং পদ্ধতির 3টি বৈশিষ্ট্য নিম্নে দেওয়া হলো। তাহলে প্রথম আমরা বললাম জামিল যে পদ্ধতিতে টাকা পাঠায় সেটা হলো অনলাইন ব্যাংকিং, আর এটার প্রধান কারণ হলো এটা মোবাইলের মাধ্যমে লেনদেন সম্পাদন করে, আর এটা প্রমাণ করলাম কি সংজ্ঞাটার মাধ্যমে। এখন বলবো যে এটার 3টা বৈশিষ্ট্য। তো এখন 3টা বৈশিষ্ট্য কী স্যার? প্রথমটা হইল গিয়া 1, দ্রুততম অর্থ স্থানান্তর, অর্থাৎ কি আপনি যদি দ্রুততম স্থানান্তর করতে চান তাহলে কার মাধ্যমে সম্ভব হবে স্যার? সেটা মোবাইলের মাধ্যমে। আপনি ব্যাংকের মাধ্যমে যদি লেনদেন করতে চান বা বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে টাকা এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাইতে চান, তাহলে আপনি টাকা যা দিয়ে আসবেন, সে রিসিভ করবে, তারপর কি ব্যাংক কমিটি আরেক জায়গায় টাকা পাঠাবে, সেই কোম্পানি আবার রিসিভ করবে, তারপর আপনি এই জিনিসটা অ্যাকসেপ্ট হবে। কিন্তু মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যেমন বিকাশ, নগদের মাধ্যমে পাঠান, লগে লগে সে পেয়ে যায়। তো এটা বলে দ্রুততম মাধ্যম। বলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে খুবই সহজে অল্প সময়ের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে টাকা স্থানান্তর করা সম্ভব হয়ে থাকে, যার মাধ্যমে আমানতকারীদের সময় এবং পরিশ্রম উভয়ই সাশ্রয় হয়ে থাকে, যার কারণে বলা হয় বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ব্যাংকিং মাধ্যম হচ্ছে মোবাইল ব্যাংকিং মাধ্যম। এটা একটা বৈশিষ্ট্য গেল। এখন আরও 2টা বৈশিষ্ট্য আছে, আরও 2টা বৈশিষ্ট্য একটু বলি আমি আপনাদের। তারপর লিখে পরোক্ষ লেনদেন। পরোক্ষ লেনদেন কি? আপনার সশরীরে যা লেনদেন করার দরকার নাই। যেমন স্যার আমরা ব্যাংকগুলোতে দেখছি যে গেলে দেখবেন কেউ যদি ব্যাংকে যান লাইন ধরে দাঁড়ায় থাকতে হয় ঘন্টার পর ঘন্টা, পরবর্তীতে টাকা দেয়, টাকা দেওয়ার পর সিকিউর হওয়ার পর পাঠায়। তো এই বিষয়টা না আপনি মোবাইল ব্যাংকিংয়ে করতে হয় না, আপনি মোবাইলের মাধ্যমে করে দিবেন, তেলেই শেষ। এই জায়গায় আপনার প্রত্যক্ষভাবে ওই জায়গায় উপস্থিত হইতে হবে না। তো এই যেগুলো মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে প্রত্যক্ষ লেনদেন অর্থাৎ সরাসরি হিসাব সম্পাদনের প্রয়োজন পড়ে না। ঘরে বসে আমানতকারী মানে সেভিং যারা করে তারা অর্থ হিসেবে জমা করতে পারে এবং অর্থ হিসেবে হতে উত্তোলন করতে পারে, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট থেকে চাইলে জমা করতে পারবেন, চাইলে উঠিতে পারবেন। অর্থাৎ বলা যায় যে মোবাইল বা অনলাইন ব্যাংকিংয়ের জন্য প্রত্যক্ষ লেনদেনের প্রয়োজন পড়ে না, অর্থাৎ আপনি সরাসরি যেতে হবে না। পরবর্তীতে সময় এবং শ্রম সাশ্রয়ী, অর্থাৎ সময় এবং শ্রম দুইটাই কমে, লাঘব হয়। অনলাইন এবং মোবাইল ব্যাংকিংয়ের কারণে ছোটোখাটো লেনদেনের জন্য ব্যাংকে যেতে হয় না। আমানতকারী তার ইচ্ছা মোতাবেক যে কোনো স্থান হতে অন্য স্থানে অর্থ প্রদান বা উত্তোলন করতে পারে। ফলে মোবাইল ব্যাংকিং সময় নষ্ট এবং সময় সাশ্রয় করে থাকে, সময় নষ্ট কম এবং সময় সাশ্রয় করে থাকে, শ্রম। উপরোক্ত আলোচনার মাধ্যমে মোবাইল ব্যাংকিংয়ের 3টি বৈশিষ্ট্য নিম্নে দেওয়া হলো, যেটা আমরা এইমাত্র কথা বলে আপনাদের বোঝাইলাম। যাই হোক স্যার, আশা করি আপনারা 3টা বৈশিষ্ট্য বুঝতে পারছেন এবং আমার কথাও বুঝতে পারছেন। তো তাড়াহুড়া বলতেছি যেহেতু থিওরি স্যার, এই কারণে স্যার। তো ইনশাল্লাহ পরবর্তীতে তো আমরা নেক্সট আরেকটা বোর্ড ধরবই, আপনারা মতামত জানাইতে পারেন নেক্সট ক্লাসে বোর্ডের করার জন্য। তবু আমি চেষ্টা করব যে আপনাদের
মানে আকৃষ্ট করার জন্য চেষ্টা করব নিজের হাতে করে আপনাদের উপকার করার জন্য। যাই হোক স্যার, 4 নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকের 2টি টাকা প্রেরণের পদ্ধতি ব্যাখ্যা করো। এখন প্রথমটা তো আমরা বুঝতেই পারলাম যে এটা মোবাইল ব্যাংকিং। দ্বিতীয়টা কি স্যার? দ্বিতীয়টা বলছে অপরদিকে উচ্চশিক্ষিত কানিকা বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মকর্তা সে তার বেতনের টাকা ব্যাংকের মাধ্যমে প্রেরণ করে। এখন ব্যাংকের মাধ্যমে যেটা প্রেরণ করে সাধারণ প্রেরণ পদ্ধতি বা বাণিজ্যিক ব্যাংক প্রেরণ পদ্ধতি, এটা আমরা জানি। এখন এই দুইটা পদ্ধতির মধ্যে পার্থক্য বা তুলনা করতে বলছে। তো আমি প্রথম লিখলাম জামিল যে পদ্ধতিতে টাকা স্থানান্তর করে তাকে অনলাইন ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং বলে, আর কানিকা যে পদ্ধতিতে টাকা স্থানান্তর করে তাকে বাণিজ্যিক ব্যাংক টাকা স্থানান্তর পদ্ধতি বা ব্যাংক স্থানান্তর পদ্ধতি বলা হয়ে থাকে। উদ্দীপকের 2টি পদ্ধতির মধ্যে আমরা কী করব স্যার? পার্থক্য দেখাবো। পার্থক্য দেখার সবচেয়ে উৎকৃষ্ট পদ্ধতি আমি এটা মনে করি, কারণ আপনি যদি হাবিগুবিজিভাবে লেখাতন বা হজ্জগোল করে লেখাতন তাহলে স্যাররা না বিবৃতি মানে বিরক্ত হয়ে যায়, নাম্বার কমায় দেয়। আপনি যদি এরকম সাইডে টপিক দিয়ে দেন, যে পার্থক্যের টপিকগুলো দিয়ে দেন, তাহলে স্যার এই সংজ্ঞাটা পরে বুঝতে পারে যে এটা সংজ্ঞার পার্থক্য। আপনি যদি স্যারের সময় বাঁচান না, স্যার আপনার সময় বাঁচাবে এবং আপনার নাম্বার বেশি দেবে, এটা মাথায় রাখবেন। তো পার্থক্য লিখলাম, পার্থক্য লেখা 2টা বিষয়ের পার্থক্যটা মোবাইল ব্যাংকিং, ব্যাংক অর্থ স্থানান্তর পদ্ধতি। প্রথম 1 নম্বর সংজ্ঞা, মোবাইল কেন্দ্রিক ব্যাংকিং কার্যক্রম সম্পাদন হলে তাকে মোবাইল কেন্দ্রিক ব্যাংক বা মোবাইল ব্যাংক বা অনলাইন ব্যাংক বলা হয়। যেমন মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে অবশ্যই একটা মোবাইল লাগবে বা একটা ডিভাইস লাগবে, তাছাড়া হবে না। আর ব্যাংক ব্যবস্থায় সরাসরি আপনাকে অর্থ সাহায্য স্থানান্তর হলে তাকে মানে সরাসরি পদ্ধতিতে অর্থ স্থানান্তর হলে তাকে সরাসরি স্থানান্তর পদ্ধতি বলা হয়ে থাকে। 2 নম্বর পার্থক্য কী স্যার? গতি প্রকৃতি। মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে দ্রুত গতিতে পরিলক্ষিত হয়ে থাকে, অর্থাৎ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি দ্রুত গতিতে এক স্থান থেকে অন্য স্থানে টাকা পাঠাইতে পারবেন। আর ব্যাংক ব্যবস্থা সাধারণত স্থিমিত মানে আস্তে গতি সম্পন্ন হয়ে থাকে। 3 নম্বরে বলছে প্রযুক্তিগত লেনদেন। মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে প্রযুক্তি কেন্দ্রিক ব্যাংকিং ব্যবস্থা বলা হয়ে থাকে, কারণ এটা একটা প্রযুক্তি কেন্দ্রিক লেনদেন সম্পাদিত হয়। পরবর্তীতে বলছে ব্যাংক অর্থ ব্যবস্থায় সনাতন বা প্রযুক্তি 2টি হইতে পারে, কারণ আমরা এখন দেখতেছি কম্পিউটারের প্রচলন বা পদ্ধতি ঘটতেছে ডাটা এন্ট্রি ডাটার ক্ষেত্রে। তো এই জায়গায় আমি বলছি ব্যাংকিং পদ্ধতি প্রযুক্তি কেন্দ্রিক হইতে পারে বা প্রযুক্তি কেন্দ্রিক ছাড়াও হইতে পারে। আমি কি বুঝতে পারছি? এখন দেখেন 4 নম্বর প্রশ্নে কী বলছে, বড় ধরনের লেনদেন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সম্পাদন করা যায়, অর্থাৎ বড় কোনো লেনদেন এই ব্যাংকিং পদ্ধতিতে সম্পাদন করা যায়, কিন্তু সম্পাদন করা যায় না, কারণ মোবাইল ব্যাংকিংয়ের মধ্যে 1-1.5 কোটি টাকার লেনদেন তো আপনি সম্পাদন করতে পারবেন না, কিন্তু স্যার আপনি এমনি লেনদেনের মধ্যে এটা করতে পারবেন, অর্থাৎ ব্যাংকিং লেনদেনে করা সম্ভব। 5 নম্বরে বলছি মোবাইল ব্যাংকিংয়ের তরুণ এবং সকল কাজে জনপ্রিয় হলেও আস্থাভাজ্য নয়, কারণ কী জন্য স্যার? মোবাইল ব্যাংকিং এখন চুরি চলতেছে। যেমন স্যার আমরা শুনি, বিকাশ থেকে নাহিদ বলছিলাম, তো এই ধরনের লেনদেনের মাধ্যমে কি চুরি হইতে পারে, কিন্তু ব্যাংকিং পদ্ধতিতে এটার চান্স খুবই কম থাকে। এমন হচ্ছে চুরি হয় না, ভুল ভ্রান্তি হইতেই পারে সব জায়গায়, কিন্তু মোবাইল ব্যাংকিং এটার বেশি হয়ে থাকে। নিরাপত্তা, তো যেহেতু চুরি বেশি তাই মোবাইল ব্যাংকিংয়ে নিরাপত্তার প্রবণতা কম থাকে, কিন্তু ব্যাংকিং পদ্ধতিতে নিরাপত্তার প্রবণতাটা বেশি থাকে। তারপর 7 নম্বরে বলছি কষ্ট ও শ্রম লাঘব করে বা কমায়। মোবাইল ব্যাংকিংয়ের মধ্যে শ্রম কমায়, অর্থাৎ কষ্ট কমায়, যা ব্যাংক ব্যবস্থার মধ্যে দেখা যায় না, কারণ আপনি যে লাইন ধরবেন ঘন্টার উপর ঘন্টা, বিল দিতে গেলে কোনো দিন বুঝবেন গ্যাস পানির বিদ্যুতের বিল দিতে গেলে, আমার কথার মর্মার্থক। পরবর্তী জটিলতা, এই ব্যাংকে জোয়ানদের কাছে জটিল না, কারণ মোবাইল ব্যাংকিং আমি চালাই, নগদ চালাই, তারা এটা ইজিলি করতে পারে, কিন্তু যারা একটু বয়োজ্যেষ্ঠ রয়েছে তাদের কাছে এটা কঠিন। আর এটার উল্টাটা দেখা যায় হইল গিয়ে এমনি ব্যাংকের পদ্ধতিতে। আমি বলো দেয়া জায়গা যখন ওই ব্যাংকে যাই, জনতা ব্যাংকে টাকা দিতে গিয়ে কাকা এটা কী করুম ওইটা কী করুম, তারা চিন্তা জায়গা, কিন্তু এটার বৃদ্ধরা যারা দিতে অবস্থা হয়ে গেছে তারা কি এই বিষয়ে এক্সপার্ট, আবার মোবাইল ব্যাংকিং তাদের মাথায় ঢোকে না। তো এই জায়গায় বলছি যে এটা মোবাইল ব্যাংকিংটা জোয়ানদের কাছে ভালো বা তরুণদের কাছে ভালো, কিন্তু বয়োজ্যেষ্ঠদের কাছে এটা কঠিন। আর এটার উল্টাটা দেখা যায় লোকে ব্যাংকিং পদ্ধতিতে। পরবর্তীতে বলছে প্রত্যক্ষ লেনদেন। প্রত্যক্ষ মানে সরাসরি লেনদেন। মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে প্রত্যক্ষ লেনদেন জরুরি না, আপনি চাইলে মোবাইল ব্যাংকিংয়ে কি এক জায়গা থেকে অন্য জায়গায় পরোক্ষভাবে লেনদেন করতে পারেন, কিন্তু ব্যাংকিং ব্যবস্থার মধ্যে কি প্রত্যক্ষ লেনদেনটা খুবই জরুরি। তারপর 10 নম্বরে কি বলছে? 10 নম্বরে বলছে এই পদ্ধতিতে খরচ বেশি হয়। কারণ কি স্যার? এই পদ্ধতিতে দেখবেন 100 টাকা প্রতি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কাইটা নিয়েছে, কিন্তু মোবাইল ব্যাংকিংয়ের তুলনায় এটার খরচ কম। মানে কি আসল ব্যাংকিং পদ্ধতি যে জায়গায় আপনি নিজে সরাসরি করবেন। তো স্যার আমি কি বুঝিতে পারছি স্যার? আমি আপনাদের কষ্ট লাঘব করার জন্য অনেক চেষ্টা করি এবং ক্লাসগুলো ছোট করার চেষ্টা করি, কিন্তু বুঝে পড়ার ক্ষেত্রে গিয়ে অনেক সময় পারি না স্যার, এর জন্য আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক স্যার, আমি আপনাদের
এর মাধ্যমে স্যার আমার এই সিরিজের একটা অংশ শেষ করলাম, অর্থাৎ ঢাকা বোর্ড 2021-এর 11টা প্রশ্ন সলভ দিলাম। আপনি চাইলে 1 থেকে 10 পর্যন্ত প্রশ্নগুলো দেখে আসতে পারেন এবং এর মাধ্যমে কি আমি প্রশ্নগুলো আপনাদের সলভ দিলাম। আমি একটু আপনাদের সাইডে রেখে আমি একবার একটা দেখাই। এই যেভাবে প্রশ্নগুলো দিলাম স্যার, মোবাইলের বোঝা যায় না অনেক সময় সাইজ, কিন্তু আমি এই যেভাবে আপনি একটু দেখাইলাম সাইজগুলো এইভাবে হয় স্যার। প্রশ্ন এইভাবে থাকে, প্রশ্নগুলো এইভাবে সর্বোচ্চ 4 থেকে 5টা পেজ। আপনি যদি এই রিদমে প্রশ্নগুলো সলভ করেন না, তাহলে দেখা যাবে কি স্যার আপনি একটা ভালো নাম্বার পাইতেছেন। কিন্তু আপনি এখন প্রায় এসএসসি পরীক্ষার্থী স্টুডেন্টদের শুনি তারা কি করে যে ভাই আমি টাইম মতো সময় অ্যান্সার দিতে পারি নাই, ভুল করে ফেলতেছি। টাইম মেনটেনটা অনেক ইম্পর্ট্যান্ট। তো আপনি যদি প্রত্যেকটা প্রশ্ন 15 মিনিট করে রাখতে চান, তাহলে সবগুলোকে একই ধাঁচের রাখবেন। তো একই ধাঁচের রাখলে আবার একটু ভালো হয়। আবার আপনি একটু ফাঁকা করে লিখতে পারেন, 1 পেজে 12 লাইনের বেশি না রাখাটাই বেটার। কারণ আপনি খাতা দিবেন আপনার পেজ, আপনার যেভাবে লেখেন সুন্দরভাবে। আর স্যাররা আছে না, আমার দেখা দৃষ্টিতে ওজন দেখা নাম্বার দেয় বর্তমানে। স্যাররা অনেক খাতা দেখা তিক্ত হয়ে জায়গা। তো এই ক্ষেত্রে আমি বলুন স্যার এই বিষয়গুলো আপনারা একটু ফলো করবেন। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আপনাদের থেকে মতামত নিব, যদি মতামত না পাই, কারণ এখনও তো আমি এত সারা জায়গাতে পারি নাই বা এত মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারি নাই। তো আমি চেষ্টা করবো যে পরবর্তী একটা বোর্ড আপনাদের শুরু করবে, ইনশাল্লাহ এটা সলভ করার আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো পাশে থাকবেন ইনশাল্লাহ, পরবর্তী প্রশ্নের জন্য ওয়েট করবেন, নেক্সট ক্লাসে আমার সাথে দেখা করবেন। আশা করি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।